আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব অধ্যায় 11 থেকে। এখানে আমরা আলোচনা করব এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ যে শব্দসমূহ রয়েছে বা শব্দ বা আমরা এটাকে টপিকও বলতে পারি, তো এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা যদি প্রথমেই লক্ষ্য করি, এখানে দেওয়া আছে মোট জাতীয় উৎপাদন। মোট জাতীয় উৎপাদন জিনিসটা কি, এটাকে আমরা সংক্ষেপে ইংরেজিতে প্রকাশ করি জিএনপি দ্বারা, অর্থাৎ হচ্ছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। তো এই মোট জাতীয় উৎপাদন জিনিসটা কি বলা হচ্ছে, কোনো নির্দিষ্ট সময়, সাধারণত এক বছরে, এটা সব সময় যে কোনো জিনিসের ক্ষেত্রে অর্থনীতি দেখবেন এই সাধারণত এটা কয় বছর হয়, এক বছরই হয় সব ক্ষেত্রে। হ্যাঁ, কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে দেশের প্রাকৃতিক সম্পদ বা ভূমির উপর সেই দেশের মোট শ্রম ও মূলধন নিয়োগ করে যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত ও সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্যকে ওই দেশের জাতীয় উৎপাদন বলে। অর্থাৎ আমি যত কিছু উৎপাদন করতেছি, ধরেন আমি আলু উৎপাদন করতেছি, এটা কি আমার দৃশ্যমান, যার কারণে বলতেছে এটা বস্তুগত। আবার অবস্তু কি, অবস্তুগত বা সেবা কোনগুলা, ধরেন একজন শিক্ষক সেবা দিচ্ছে, একজন ডাক্তার সেবা দিচ্ছে, এটা কি, এটা কোনো ধরনের ধরেন আমার কি করতেছে না, কোনো দ্রব্য উৎপাদন করতেছে না, কিন্তু এটার কি আছে, বাজার মূল্য আছে। কারণ একজন শিক্ষকের সে কি পায়, বেতন পায় তার কাজের বিনিময়ে, ডাক্তার কি পায়, বেতন পায়। সেটা কোনো দ্রব্য উৎপাদন না করলেও কি হয়, সেটার বিনিময় মূল্য আছে, যার কারণে বলা হচ্ছে বস্তুগত ও বস্তুগত ও সেবা উৎপাদিত হয়, দ্রব্য ও সেবা উৎপাদিত হয়, ঠিক আছে, তার আর্থিক মূল্যকে ওই দেশের জাতীয় উৎপাদন বলে। ঠিক আছে, তারপর হচ্ছে মোট দেশজ উৎপাদন। ঠিক আছে, তো এখানে আরেকটা জিনিস লক্ষণীয় যে মোট জাতীয় উৎপাদন, এখানে কিন্তু কোনো একটা দেশের কি হয়, যত নাগরিক আছে সবার ইনকাম এখানে যুক্ত হয়। ঠিক আছে, ধরেন আমি বাংলাদেশের জিএনপি যদি বের করতে যাই বা মোট জাতীয় উৎপাদন যদি বের করতে যাই, তাহলে বাংলাদেশের যত নাগরিক আছে এই ভৌগোলিক সীমানার ভিতরে এবং বাহিরে, আবার বলতেছি ভিতরে এবং বাহিরে, সবার কি হবে, ইনকাম এখানে যুক্ত হবে। অর্থাৎ যারাই বাংলাদেশের নাগরিক তারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকুক না কেন, তাদের উৎপাদিত দ্রব্য সেবার কি হবে, বাজার মূল্য এখানে গণনা করা হয়। তার পরবর্তীতে হচ্ছে মোট দেশজ উৎপাদন। তো এখানে দেশের কথা উল্লেখই আছে, দেশজ মানে এটাকে আমরা বলি হচ্ছে জিডিপি, অর্থাৎ গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। ঠিক আছে, তো এখন দেখেন, কোনো নির্দিষ্ট সময় সাধারণত এক বছরে কোনো দেশের অভ্যন্তরে বা ভৌগোলিক সীমানার ভিতরে বসবাসকারী সকল জনগণ কর্তৃক চূড়ান্ত পর্যায়ে দ্রব্য সেবা ও সেবা মূল্যের অর্থ সমষ্টিকে কি বলে, মোট দেশজ উৎপাদন বলে। জিডিপি হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। জিডিপিতে দেশে অবস্থিত বিদেশি নাগরিকদের আয় অন্তর্ভুক্ত করা হয়। এখন একটা জিনিস কি, এখানে হচ্ছে দেশের ভিতরে যারাই থাকবে তাদের আয়টা কি করা হবে, এখানে অন্তর্ভুক্ত করা হবে। অর্থাৎ আমার যে ধরেন এটা হচ্ছে একটা দেশের ভৌগোলিক সীমানা, এখন এখানে যারাই থাকুক না কেন সবার কি হবে, ইনকামটা যুক্ত হবে। এখানে বিদেশিও থাকতে পারে, বাংলাদেশের বাইরে অন্য যে কোনো দেশের নাগরিক থাকতে পারে, তাদের উৎপাদিত দ্রব্য সেবা কি করা হবে, এখানে কাউন্ট করা হবে। কিন্তু জিএনপিতে কি করা হয় না, যেহেতু জিএনপি হচ্ছে কি, যে এন আছে এখানে, এটা নাগরিকের সাথে সম্পর্কিত, এটা হচ্ছে জিডিপি অর্থাৎ ডি আছে মাঝখানে, দেশের সাথে সম্পর্কিত। তো দেখা যাচ্ছে এখানে শুধুমাত্র নাগরিকের হিসাব কাউন্ট করা হয়। ঠিক আছে, বিদেশি নাগরিকেরটা ওইখানে বাদ দেওয়া হয়। যদি বলে কোন হিসাবে হচ্ছে বা কোন পরিমাপের ক্ষেত্রে আমার বিদেশি নাগরিকদের হিসাব অন্তর্ভুক্ত করা হয় না, তখন সেটা উত্তর হবে জিএনপি। ঠিক আছে, আবার অন্তর্ভুক্ত করা হয় কোন ক্ষেত্রে, তখন আমরা সেটা বলবো হচ্ছে জিডিপি। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, তার মানে এখানে একটা বিষয় অবশ্যই, এখানে যেহেতু আমি লিখে দিছি যে দেশে অবস্থিত বিদেশি নাগরিকদের আয় অন্তর্ভুক্ত করা হয়, তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে। কিন্তু জিএনপির বেলায় কি করা হয় না, এটা তার ঠিক উল্টাটা হয়ে যায়, অর্থাৎ অন্তর্ভুক্ত করা হয় না। পরবর্তীতে বলা হচ্ছে মাথাপিছু আয়, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। মাথাপিছু আয় কি, কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের মোট জাতীয় আয়কে সেই দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকে আমরা মাথাপিছু আয় বলি, বা আমরা সংক্ষেপে এটাকে বলি কি, পিসিআই, অর্থাৎ পার ক্যাপিটা ইনকাম। এটাকে আমরা বলতেছি জিএনপি, এটাকে বলতেছি জিডিপি, আর এটা হচ্ছে পিসিআই। ঠিক আছে, পিসিআই। তো এখানে যে দেওয়া আছে মোট জাতীয় আয়কে আমরা কি করব, মোট জনসংখ্যা দ্বারা ভাগ করব, যেটা আসবে সেটাকে আমরা বলতেছি মাথাপিছু আয়। পিসিআর এখানে পুনরুদ্ধ দেওয়া আছে পার ক্যাপিটা ইনকাম। তাহলে হচ্ছে মাথাপিছু আয় ব্যক্তির জীবনযাত্রার মান নির্ধারণ করে। ঠিক আছে, তার মানে কি, এই মাথাপিছু আয় দ্বারা আমি বলতে পারবো কি মানুষের জীবনযাত্রার মান কেমন। যদি মাথাপিছু আয় বেশি থাকে তার মানে আমি বুঝতে পারবো তাদের জীবনযাত্রার মান ভালো। যদি মাথাপিছু আয় কম থাকে তাহলে আমরা বুঝতে পারবো ওনার মাথাপিছু আয়ের কারণে জীবনযাত্রার মান হচ্ছে নিম্ন। তবে জীবনযাত্রার মান নির্ধারণের জন্য উচ্চ মাথাপিছু আয়ের সাথে দ্রব্যমূল্যের বিষয়টিও বিবেচনায়
আনতে হবে। তো এটা হচ্ছে খুবই একটা সেন্সিটিভ একটা বিষয়। ধরেন আপনার বেতন বাড়ছে হচ্ছে আপনার আমি ধরে নিলাম বেতন বাড়ছে ধরেন 20%, ঠিক আছে। তো আপনার দেখেছি যে দ্রব্যমূল্য, যেটাকে আমরা দ্রব্যমূল্য বৃদ্ধিকে আমরা বলি কি মুদ্রাস্ফীতি, তো দ্রব্যমূল্য বাড়ছে ধরেন 25%, ঠিক আছে। তাহলে তার মানে কি এখানে আমরা বলতে পারবো যে এখানে আসলে এই মাথাপিছু আয় বাড়লেও বেতন বাড়া মানে কি আমরা মাথাপিছু আয় বাড়বে। তো এখানে যেহেতু দ্রব্যমূল্য আরও বেশি বৃদ্ধি পাইছে 20-এর থেকে 25, মানে কি 25টা হচ্ছে বেশি। তো আমরা বলতে পারি কি এখানে কি হয় না, জীবনযাত্রার মানের উন্নতি হয় নাই। তার মানে কি অবশ্যই মাথাপিছু আয়ের সাথে যে বিষয়টা হচ্ছে সম্পর্কিত, সেটা হচ্ছে যে দ্রব্যমূল্যের বিষয়টি বিবেচনা আনতে হবে। যদি এখানে দ্রব্যমূল্য ধরেন না এখানে 0 দিলাম 5, এখানে বেতন বাড়ছে 20%, দ্রব্যমূল্য বাড়ছে শতকরা 5 টাকা আর কি। তার মানে আমরা এখানে বলতে পারতাম কি এখানে আসলেও প্রকৃতপক্ষে মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে অর্থনীতির খাত, এই জিনিসটা আসলে কি অর্থনীতির খাত বলতে বোঝায় অর্থনীতির বিভিন্ন অংশ, বিভাগ বা শাখা। তার মানে আমরা বলতে পারি অর্থনীতির বিভিন্ন অংশ, বিভাগ বা শাখাকে আমরা কি বলতেছি অর্থনীতির খাত বলতেছি। বিশ্বের যে কোনো অর্থনীতিকে প্রধান 3টি খাতে বিভক্ত করা হয়, একটা হচ্ছে কৃষি, শিল্প এবং হচ্ছে সেবা খাত। তাহলে প্রশ্নে যদি আসে যে বিশ্বের বিভিন্ন দেশে অর্থনৈতিক খাতকে কয় ভাগে বিভক্ত করা হয়, আপনারা বলবেন 3 ভাগে, কৃষি, শিল্প ও সেবা খাত। ভূমি ও ভূমি থেকে উৎপন্ন সবকিছু কৃষিখাতের অন্তর্গত। ভূমি কি, ভূমি হচ্ছে আমি জমি বলি আমরা নর্মালি, কিন্তু ভূমি বলতে বোঝায় কি এই প্রকৃতি প্রদত্ত যা আছে সবগুলাই কি ভূমির অন্তর্গত। প্রকৃতি প্রদত্ত যা আছে সবকিছু কি ভূমির অন্তর্গত। তো যে সমস্ত উৎপাদিত জিনিস দেখা যায় না সেসব জিনিস সেবা খাতের অন্তর্গত, বাকি সব শিল্প খাতের অন্তর্গত। তাহলে কৃষি খাত কোনটা, যেটা হচ্ছে সরাসরি ভূমি বা জমি থেকে বা প্রাকৃতিক সম্পদ থেকে যেটা আমরা পাই সেটাকে আমরা বলি হচ্ছে ভূমি। আর যেসব জিনিস চোখে দেখা যায় না সেগুলো সেবা খাতের অন্তর্গত, যেটা আমরা সবাই জানি শিক্ষক বা চিকিৎসক ওনাদের যে সেবাটা এটা কি সেবা খাতের অন্তর্গত। আর বাকি যা যা আছে সবগুলো আমার কি শিল্প খাতের অন্তর্গত। খুব সহজ ভাষায় এখানে লেখা হয়েছে বাংলাদেশের অর্থনীতিকে মোট 19টি খাতে বিভক্ত করা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে বাংলাদেশের অর্থনৈতিক খাতকে মোট কয়টি খাতে বিভক্ত করা হয়, প্রধানত 3টি, পরে বাকি এই সাব হচ্ছে 19টি। তারপর হচ্ছে উচ্চ আয়ের দেশ, তো আমরা জানি নিম্ন মধ্য আয়ের দেশে এই সে আপনাদের ইনকাম অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করা হয়। তার মধ্যে একটা হচ্ছে উচ্চ আয়ের দেশ, বলা হচ্ছে যেসব দেশের মাথাপিছু আয় $13,845 বেশি সেসব দেশকে উচ্চ আয়ের দেশ বলা হয়। এই দেশের তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, নরওয়ে, সুইডেন, জাপান এবং সিঙ্গাপুর উচ্চ আয়ের দেশসমূহের উন্নত দেশ হিসেবে স্বীকৃত। তার মানে কি উচ্চ আয়ের দেশ যারা খুব বেশি ইনকাম করে তারা হচ্ছে উন্নত দেশের হিসেবে স্বীকৃত। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের আয় কত ডলারের বেশি হবে, 13,845 এবং হচ্ছে এখানে এই তালিকায় কারা কারা আছে এটা আপনারা অবশ্যই মুখস্থ করে রাখবেন, ঠিক আছে। সবাই নাম দেখলে বুঝতে পারবেন যেগুলো কি এগুলো হচ্ছে উচ্চ আয়ের দেশ। পরবর্তীতে হচ্ছে উচ্চ মধ্যম আয়ের দেশ, যেসব দেশের মাথাপিছু আয় $4,466 থেকে $13,845 মধ্যে, ঠিক আছে, সেসব দেশকে উচ্চ মধ্যম আয়ের দেশ বলা হয়। এই দেশের তালিকায় রয়েছে চীন, ইরান, মালয়েশিয়া, তুরস্ক, থাইল্যান্ড। তারপরে কি আমরা দেখেন আমরা এমনিতে নর্মালি চায়নাকে অনেক প্রভাবশালী দেশ হিসেবে জানি, কিন্তু তাদের মাথাপিছু আয়ের হিসাবে তারা কি উচ্চ মধ্যম আয়ের দেশ, তারা কি না উচ্চ আয়ের দেশ না। আরেকটা এখানে আপনারা ভুল করবেন তুরস্ককেও হয়তো অনেক উন্নত দেশ হিসেবে চিন্তা করবেন, কিন্তু তারা কি উচ্চ আয়ের দেশ না, তারা হচ্ছে উচ্চ মধ্যম আয়ের একটা দেশ। এই দেশগুলোর অবস্থানও কি উন্নত, এই দেশগুলোতে দ্রুত শিল্পায়িত হচ্ছে এবং শিক্ষা ও স্বাস্থ্য সেবার মতো সামাজিক অবকাঠামোর দ্রুত ঊর্ধ্বমুখী উন্নয়ন ঘটছে, ঠিক আছে। তো এই বিষয়টা হচ্ছে এরা উন্নত, কিন্তু কি ওই বাকি ওই যে আমরা প্রথমে যেগুলো পড়লাম এগুলোর মতো এত উন্নত না, ঠিক আছে। তারপর হচ্ছে নিম্ন মধ্যম আয়ের দেশ। তো মধ্যম আয়ের দেশটাকে আমরা দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে উচ্চ মধ্যম আয়, একটা হচ্ছে নিম্ন মধ্যম আয়। আর উচ্চ আয়ের দেশ শুধুমাত্র একটাই, ঠিক আছে, এখানে কোনো প্রকার ভেদ নেই, ঠিক আছে। তো বলতেছে যে সমস্ত দেশের মাথাপিছু আয় হচ্ছে কি
$1,136 থেকে $4,465 মধ্যে সেসব দেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ বলা হয়। এই দেশের তালিকায় রয়েছে ভারত, নাইজেরিয়া, পাকিস্তান, কেনিয়া। ঠিক আছে, এই সমস্ত দেশগুলো রয়েছে এবং এইগুলোকে বলা হয় উন্নয়নশীল দেশ। এটাও গুরুত্বপূর্ণ যে নিম্ন মধ্যম আয়ের দেশগুলোকে কোন দেশ বলা হয়, এগুলোকে বলা হচ্ছে উন্নয়নশীল দেশ। তারপরে লাস্ট যেই এটা আছে মানে আয়ের ক্যাটাগরিতে নিম্ন আয়ের দেশ, যেসব দেশের মাথাপিছু আয় $1,135 নিচে বা তার কম, সেসব দেশকে নিম্ন আয়ের দেশ বলা হয়। এই দেশের তালিকায় রয়েছে নাইজার, উগান্ডার মতো দেশগুলো। এই দেশগুলো মূলত অনুন্নত। এই তালিকার কিছু দেশ পরিকল্পিত অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশগুলো কিছুটা উন্নয়ন অর্জন করেছে, সেজন্য অনেক ক্ষেত্রে এই দেশগুলোকে অনুন্নত না বলে স্বল্পোন্নত বলা হয়। যদি বলে স্বল্পোন্নত কেন বলা হয়, স্বল্পোন্নত দেখেন, স্বল্প যোগ উন্নত, এটাকে আমরা যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে তো এটাই পাই, স্বল্প তারপর হচ্ছে যোগ উন্নত। তার মানে কি, কিছু কিছু দেশ হচ্ছে কি করতেছে, তাদের এই পরিকল্পিত অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে কিছুটা হচ্ছে উন্নয়ন করতে পারতেছে, যার কারণে এদেরকে বলা হচ্ছে স্বল্পোন্নত দেশ। তারপর হচ্ছে উন্নয়ন কি, উন্নয়ন কি, উন্নয়ন বলতে বোঝায় বিদ্যমান অবস্থার ইতিবাচক পরিবর্তন। অর্থাৎ কি, কোনো কিছুর নেতিবাচক পরিবর্তন হলে আমরা তাকে কি বলবো না, উন্নয়ন বলবো না, অবশ্যই কি করতে হবে, ইতিবাচক পরিবর্তন হতে হবে। দেশের সম্পদ ও সম্ভাবনা কাজে লাগিয়ে আর্থসামাজিক সমৃদ্ধি ও বিকাশ সাধনকে অর্থনৈতিক উন্নয়ন বলা যায়। সম্পদ বলতে দেশের প্রাকৃতিক ও মানব সম্পদ উভয়কে বোঝায়। সম্পদ বলতে কি বোঝায়, প্রাকৃতিক এবং মানব সম্পদ উভয়কে বোঝায়। উন্নয়ন অর্জনের প্রক্রিয়ার বিশ্বের অন্যান্য দেশের সাহায্য, সহযোগিতা ও সমর্থনেরও প্রয়োজন হয়। ঠিক আছে, তো উন্নয়ন হচ্ছে, খালি একটা জিনিস মাথায় রাখবেন, উন্নয়ন বলতে বোঝায় ইতিবাচক পরিবর্তন। এটাকে আমরা বলি হচ্ছে কি, উন্নয়ন। অর্থনৈতিক প্রবৃদ্ধি জিনিসটা কি, কোনো দেশের জাতীয় আয়ের বার্ষিক বৃদ্ধির হারকে প্রবৃদ্ধির হার বলা হয়। তার মানে কি, এই যে আমরা একটু আগে পড়লাম না জিএনপি, এটার যে বার্ষিক যে বৃদ্ধির হার, এটাকেই বলা হচ্ছে কি বলা হয়, প্রবৃদ্ধির হার। প্রবৃদ্ধির হার হচ্ছে জাতীয় আয়ের পরিবর্তনের হার। প্রবৃদ্ধির হারের সাথে জনসংখ্যা ও দ্রব্যমূল্যের বিবেচনায় নিয়ে অর্থনৈতিক উন্নয়ন নির্ধারণ করা। এখানে প্রকৃত মাথাপিছু আয় বৃদ্ধির বিষয়টি বিবেচনা নেওয়া হয় এখানে। তার মানে কি, প্রবৃদ্ধি মূলত অনেক বড় একটা জিনিস, এখানে অনেক কিছু কি করা হয়, বিবেচনা করা হয়। অর্থনৈতিক উন্নয়ন কি, কোনো দেশের আর্থসামাজিক অবকাঠামোর ক্রমাগত উন্নয়ন ও অর্থনীতির প্রকৃতিগত পরিবর্তনের ফলে সেই দেশের জনগণের মাথাপিছু প্রকৃত আয় বৃদ্ধি পায়। এই অবস্থায় আয়ের সুষম বন্টন নিশ্চিত হলে তাকে অর্থনৈতিক উন্নয়ন বলে। আবার অন্যভাবে বলা যায়, কোনো দেশের মোট জাতীয় উৎপাদন বা আয় বৃদ্ধির সাথে দীর্ঘ সময় ধরে মাথাপিছু প্রকৃত আয় বৃদ্ধিকে অর্থনৈতিক উন্নয়ন বলে। তার মানে কি, এই অর্থনৈতিক উন্নয়ন আমি তখনই বলবো যখন কি হবে, কোনো দেশের মোট জাতীয় উৎপাদন জিএনপি, যেটাকে আমরা বলি কি জিএনপি ধরতে পারি, বা আয় বৃদ্ধির সাথে দীর্ঘ সময় ধরে মাথাপিছু প্রকৃত আয়, মাথাপিছুর যে আয়টা আছে ওইটাও কি করতেছে, বাড়তেছে, জিএনপিও বাড়তেছে, তখন আমরা সেটাকে কি বলবো, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে উন্নয়ন। অর্থনৈতিক উন্নয়ন বলতে বোঝায় কোনো একটি দেশের সামগ্রিক অবস্থার উন্নয়ন। আবারও বলতেছে কি, অর্থনৈতিক উন্নয়ন বলতে কোনো একটা নির্দিষ্ট একটা খাতের উন্নয়ন বোঝায় না, এটা হচ্ছে কি করে, সামগ্রিক যে অবস্থা আছে এটার উন্নয়নকে বোঝায়। অর্থনৈতিক উন্নয়ন একটি বহুমাত্রিক বিষয়। এটা কি বহুমাত্রিক কেন বলছে, কারণ এটার সাথে দেখেন এই যে আপনার মাথাপিছু আয় যুক্ত আছে, মোট জাতীয় উৎপাদন যুক্ত আছে, তারপর হচ্ছে দ্রব্যমূল্যের মতো বিষয় যুক্ত আছে, যার কারণে এটা কি বলা হচ্ছে, এটা একটা বহুমাত্রিক একটা বিষয়। ঠিক আছে, আর মূলত হচ্ছে কোন একটি দেশের সামগ্রিক অবস্থার উন্নয়নকে আমরা কি বলবো, অর্থনৈতিক উন্নয়ন বলবো। তারপরে হচ্ছে উন্নত দেশ। এখানে আমরা আবার তিনটা ক্যাটাগরি আছে, উন্নত, অনুন্নত, উন্নয়নশীল দেশ। তার কি অর্থনৈতিক উন্নয়ন ঘটছে এবং উন্নয়ন দীর্ঘমেয়াদে অব্যাহত আছে এমন দেশকে বলা হচ্ছে উন্নত দেশ। এই দেশের তালিকায় বেশ কয়েকটা দেশের নাম দেওয়া আছে, যুক্তরাষ্ট্র, কানাডা, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে, জাপান। নাম দেখলে বুঝতে পারবেন। অর্থাৎ যেই দেশে কি অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে, অর্থাৎ কি অলরেডি হয়ে গেছে, এটা পাস্ট টেন্সে চলে গেছে, অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে এবং দীর্ঘমেয়াদে তা কি আছে, অব্যাহত আছে এবং এটা তারা ধরে রাখছে, তাহলে এই সমস্ত দেশগুলোকে বলা হচ্ছে উন্নত দেশ। অনুন্নত দেশ কি, যেসব দেশের মাথাপিছু আয় উন্নত দেশের জনগণের মাথাপিছু আয়ের তুলনায় কম, সেসব দেশকে অনুন্নত দেশ বলা হয়। এই দেশের তালিকায় রয়েছে নাইজার, উগান্ডা, সুদান নামের এই দেশগুলো। ঠিক আছে, অর্থাৎ কি উন্নয়ন এখন পর্যন্ত সাধিত হয় নাই। আর বিশ্বের উন্নত ও অনুন্নত দেশসমূহের মধ্য পর্যায়ে আরেক ধরনের দেশ আছে যেগুলোকে বলা হয় উন্নয়নশীল দেশ। এসব দেশের মাথাপিছু প্রকৃত আয়
উন্নত দেশসমূহের তুলনায় অনেক কম। উন্নয়নশীল দেশসমূহে অনুন্নত অর্থনীতির অধিকাংশ বৈশিষ্ট্যই বিদ্যমান। তার মানে কি, অনুন্নত দেশের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলো আবার উন্নয়নশীল দেশের মধ্যেও আছে। আবার এভাবেও বলা যায় উন্নয়নশীল দেশ হচ্ছে সেসব দেশ যারা নিজেদের অর্থনীতির উন্নয়নের অবস্থা সম্পর্কে সচেতন হয়ে তা পরিবর্তনের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। তার মানে কি, তারা জানে নিজেরা, তারা জানে কি তারা যে অনুন্নত দেশ, কিন্তু তারা জানার পরে তার বিভিন্ন ধরনের কি করে, পরিকল্পনা গ্রহণ করে কাজ করে, যার কারণে বলা হচ্ছে কি তাদের এই উন্নয়নশীল দেশ তাদেরকে বলা হচ্ছে। ঠিক আছে, বাংলাদেশও হচ্ছে কি একটা উন্নয়নশীল দেশ। তো এই হচ্ছে এই টাইপ থেকে এই গুরুত্বপূর্ণ শব্দসমূহ পড়বেন। যদি পড়েন তাহলে হচ্ছে আপনারা এই অধ্যায় থেকে ভালো হচ্ছে কি করতে পারবেন, সিকিউ এমসিকিউ গুলো উত্তর করতে পারবেন। তো এই ছিল আজকের এই পর্বে, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।